আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার ফেসবুক প্ল্যাটফর্মে সকল অডিয়েন্স বৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি ব্লগ তৈরি করতে আসছি, সেটি হচ্ছে আমার ব্যক্তিগত, যদিও আমার স্কুল এবং কলেজ লাইফে যেই স্মৃতি বিজড়িত জায়গাটি আছে, যেগুলো আমি প্রায় সময়ই অবসর সময়ে মনে করি বা আমার স্মরণে আসে এবং অনেক বন্ধুদের কথা প্রায় সময় আমার মনে হয়। সেই জায়গাগুলোতে আসছি আজকে ওই সময়টাকে একটু ফিরে পাওয়ার জন্য বা মানসিকভাবে একটু শান্তি পাওয়ার জন্য। তো আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি নামক স্থানে। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে আমার বাম পাশে গেটে একটা স্টিল বোর্ড আছে, যেখানে স্পষ্ট অক্ষরেই লেখা আছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং নিচে লেখা আছে তারাকান্দি সরিষাবাড়ি জামালপুর। এখানে আমার বাবা ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা হতে 1997 সালে বদলি হয়ে আসেন। তার এই বদলির সুবাদে আমাকেও এখানে আসতে হয়েছিল। এই ফার্টিলাইজারের ঠিক এই গেটটাতেই নিরাপত্তা পরিদর্শক হিসেবে, অর্থাৎ এসআই হিসেবে উনি এখানে দায়িত্ব পালন করেন। সেজন্য আজকের ব্লগটি শুরু করার মুহূর্তে আমার বাবার যে কর্মস্থল, সেই জায়গা থেকে নিয়েই আমি শুরু করতে চাচ্ছি। তো আসুন, এটি হচ্ছে পরিচয় করে দিই, এটি হচ্ছে যমুনা ফার্টিলাইজারের ফ্যাক্টরির যে মেইন গেট, যেখানে বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীরা এখানে প্রবেশ করে থাকেন এবং ওনাদের অফিস আদালত করে থাকেন। এটি হচ্ছে সেই ফ্যাক্টরির মূল গেট, এখান দিয়েই মূলত আসা যাওয়া করা হয়। এই পাশে আরেকটি গেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডান পাশে। এই ডান পাশে আরেকটি গেট আছে। এই গেট দিয়ে মূলত এই সার কারখানা হইতে উৎপন্ন যে সারগুলো আছে, সেই সারগুলো একটা ডিলারশিপের মাধ্যমে এই যে দাঁড়ানো গাড়িগুলো আছেন, এই পরিবহন গাড়িগুলো, এই গাড়িগুলোর মাধ্যমে ওই গেট দিয়ে সেগুলো চালানের মাধ্যমে তাদেরকে ডেলিভারি দেওয়া হয়। শুধু এই গেটটা হলো এই ফ্যাক্টরির যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের অনুপ্রবেশ এবং বাহির হওয়ার এই গেটটা। এটি কিন্তু একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, অর্থাৎ যদিও এখানে লেখা আছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারপরেও এটি সব কিছুর ব্যবস্থাপনা এবং এদের যে বেতন স্কেল এবং সুযোগ সুবিধা যেগুলো আছে, সেই সব কিছুই কিন্তু সরকারি স্কেল মোতাবেক এবং সরকারি নিয়ম অনুযায়ী হয়ে থাকে এবং এর ব্যবস্থাপনা সব কিছু কিন্তু সরকারি সিস্টেমে হয়ে থাকে বিদায় এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো আসুন, আমি যখন ক্লাস 9-এ 1997 দিকে আসছিলাম, সেই যে কলোনিতে আমি থাকছি, আমার সেখানে অনেক যে স্মৃতিময় জায়গাগুলো আছে, সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব এবং আমিও সেই 20-25 বছর আগে কিছুটা হলেও নিজেকে ফিরে নিতে চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবাসিক কলোনির গেট। এই গেট দিয়ে আমরা প্রথমে প্রবেশ করলাম। প্রবেশ করার মুহূর্তে ডান পাশে যে বিল্ডিং দুটো দেখতে পেলেন, এগুলো হচ্ছে ডরমিটরি বলা হয়। কলোনির গেট দিয়ে প্রবেশের সময় ডরমিটরির অপোজিট পাশে, অবশ্য বাম পাশে, আপনারা দেখতে পাবেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটি অফিস। এরপর আপনারা কলোনিতে ঢোকার শুরুতেই প্রথম যে লুক আপনারা দেখতে পাবেন, সেটি এখন এই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এরপর কয়েক পা এগিয়ে এলেই বাম পাশেই দেখতে পাবেন আরেকটি পরিত্যক্ত গেট, যেটি পূর্বে কলোনির মূল গেট হিসেবে ব্যবহার ছিল। যে কোনো কারণবশত সেটি বাতিল ঘোষণা করে এই পাশে একটি নতুন গেট করা হয়েছে, যেটি দিয়ে আমরা কিছুক্ষণ আগেই প্রবেশ করলাম। এরপর দেখতে পাবেন সারিবদ্ধভাবে লাগানো বিভিন্ন গাছের সমারোহ। সবুজে আচ্ছাদিত ও সুশীতল পরিবেশ বড়ই মনোমুগ্ধকর, যা আপনাকে আকৃষ্ট করবে।
বিভিন্ন পাখির কলরবও যুক্ত হয়েছে এই নান্দনিক পরিবেশের সাথে। এটি হচ্ছে একটি ব্যাচেলর হোস্টেল। এখানে একটি প্লেকার্ডে আপনারা দেখতে পাবেন লেখাই আছে ব্যাচেলর এমপ্লয়িজ হোস্টেল। এই হোস্টেলটির ঠিক ডান পাশে নিচতলা রুমের যে দুটি জানলা দেখতে পাচ্ছেন, এখানে আমার প্রথম জায়গা হয় থাকার জন্য। এরপরে অবশ্য আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল উপরে 3 তলার এই রুমটাতে। এটা হচ্ছে সেই যমুনা সরকারখানার স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি সর্বপ্রথম নবম শ্রেণীতে ঠিক 1, 2, 3 নাম্বার যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন নিচতলায়, সেখানেই প্রথম ক্লাস আমার শুরু হয়। এই যমুনা ফার্টিলাইজারের শিক্ষা জীবনটা ওই ক্লাস থেকে শুরু হয়ে থাকে। আমার শিক্ষা জীবনের যে প্রথম সার্টিফিকেট এসএসসির, সেটি এই কলেজ থেকেই লেখাপড়া করে আমি পেয়েছি বিদায় এটিও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমার জীবনের সবচেয়ে সেরা যেই বন্ধুগুলো ছিল, সেই বন্ধুদেরকে কিন্তু আমি এখান থেকেই পেয়েছি এবং অনেকের সাথে এখনও অবধি যোগাযোগ কিন্তু অব্যাহত আছে। সামনেই এই যে বিশাল মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটিতেই প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই মাঠটিতেই আমার জীবনে একটা শ্রেষ্ঠ প্রাপ্তি আছে, সেটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর সেটা হচ্ছে এই সেই মাঠ, যেই মাঠে আমি জীবনে প্রথম এবং শেষ টেস্ট ম্যাচ খেলেছিলাম ক্রিকেটে। এবং এই টেস্ট ম্যাচটিতে আমি 6 নম্বরে ব্যাটিংয়ে নেমে 17 রান করে অপরাজিত ছিলাম, অর্থাৎ আউট হইনি। এবং তখন আমার এই ব্যাটিং কুশলাদি দেখে এবং ক্রিজে ধৈর্য সহকারে টিকে থাকার যে একটা মনোবল, সেটা দেখে আমি তাদের কাছ থেকে অনেক বাহবা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে সেই টেস্ট ম্যাচের পরে আর কোনো টেস্ট ম্যাচেই আমি অংশগ্রহণ করতে পারিনি। যে জীবনের এই প্রথম টেস্ট ম্যাচের কারণেই এই মাঠটি আমার কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মৃতিময়, যেটি আমি সবসময় স্মরণ করি। আমার পেছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে আরেক স্মৃতিময় একটি গাছ। এই গাছটি হলো সেই গাছ, যে গাছে আমরা সেই 7-8 জন বা 10-12 জন বন্ধু মিলে আড্ডা দিতাম। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, এই গাছের ঠিক পেছন সাইডেই আমাদের সেই স্কুল অ্যান্ড কলেজটা আছে। তা সত্ত্বেও আমরা অনেক সময় স্কুল পালিয়েও এই গাছে আমরা অনেক আড্ডা দিয়েছি। এবং এই গাছটা আরও বেশি আমার কাছে স্মৃতি হয়ে দাগ কেটে আছে এই কারণেই যে আমার স্বরচিত অনেক কবিতা, গল্প এবং লেখা গান, এগুলো কিন্তু এই গাছের উপরেই সুররূপিত করা হয়েছিল এবং যার সাথে আমার সেই 7-8 জন বন্ধু কিন্তু জড়িত ছিল। আমরা সকলেই মিলেই যেমন একটা গানের কোন সুরটা দিলে এটি সেটেল হচ্ছে, যারটা সবচেয়ে ভালো হতো সেটাই কাউন্ট করে সেটার পূর্ণাঙ্গ একটা রূপ দিতাম। অনেক কবিতা, হাস্যরস এবং গল্পগুজব, এমনকি রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত আমাদের এই গাছের উপরেই বানরের মতো আড্ডা হয়েছে। সেগুলো খুবই মনে পড়ে। আজকে সেই জায়গাটাতে আমরা আসছি, সেই গাছটি এখনও দাঁড়িয়ে আছে। শুধু আমরাই নেই, জীবনের প্রয়োজনে এবং তাগিদে সকলেই ছিন্ন ভিন্ন হয়ে গেছি যার যার নির্দিষ্ট গন্তব্যে। তবে স্মৃতি কিন্তু এখনও বহাল হয়ে আছে। যদিও পার্কটি মূলত শিশুদের জন্যই বরাদ্দ ছিল, তথাপিও নবম শ্রেণী থেকে শুরু করে কলেজ পর্যন্ত সকল ছাত্রছাত্রী যারা আছে তাদের দখলেই বেশিরভাগ থাকতো এটা। এটি হচ্ছে সেই বেঞ্চ, যেই বেঞ্চে বসে রাত 12টা 1টা নেই
মাঝে মাঝে আমরা গিটার নিয়ে 10-12 জন বন্ধু, আয়ুব বাচ্চু, জেমস, তারপর হাসান, এরপর বিপ্লব, এদের গান গাইতাম। পার্কটিতে এখন আমরা নেই, তাই সময়ের পরিবর্তনে সেই পার্কটি শিশুদের দখলেই চলে এসেছে। আপনারা হয়তো এখন ভাবছেন যে এইখানে আবার কেন দাঁড়ালাম। এটাও একটা স্মৃতিময় জায়গা। আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই গাছটিকেই আমরা স্ট্যাম্প করে শর্ট ক্রিজের যে খেলাটা, সেই খেলাটা আমরা ক্রিকেটে এখানেই খেলতাম। এই গাছ এবং এই গাছ থেকে বল করতো, এই গাছ থেকে বল করতো, আর ওই গাছের এখানে ব্যাটসম্যান দাঁড়িয়ে সেই ব্যাটিংটা করতাম। শর্ট ক্রিজ খেলাটা হচ্ছে এরকম যে এখানে আপনি 4 মারতে পারবেন, বাট কোনো 6 মারতে পারবেন না। 6 মারতে গেলে আপনাকে প্যাভিলিয়নের পথ ধরতে হবে। সেই জায়গাটি এখনও সেরকমই রয়ে গেছে এবং এখানে বোঝা যায় যে মাঝে মাঝেও খেলা হয়। এরকম খেলা হয় যে ওই জায়গাটা পরিষ্কার রয়ে গেছে, মনে হয় মাঝে মাঝে এখনও খেলা হয়। এই জন্য এই পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটির কথাও আমার ভীষণ মনে পড়ে গেল। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় গোলচক্কর, অর্থাৎ কলোনির অভ্যন্তরে যে কটি রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তার মিলন কেন্দ্র বলা হয় এটিকে। এটি হলো কলোনির কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটির ইনডোর যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর দুপাশে সুসজ্জিত এই বাগানটি, সম্পূর্ণ সবুজের সমারোহ। অসাধারণ ডিজাইন ও চোখ জুড়ানো দৃশ্য বড়ই মনোমুগ্ধকর। সবুজের এই প্রান্তরে হাত ছোঁয়ালেই স্নিগ্ধতার পরশে মুগ্ধ হয় আবেগী হৃদয়। এটি সীমিত পরিসরে করা মসজিদের অজুখানা। এর ঠিক পাশেই দেখতে পাবেন ইসলামিক লাইব্রেরি। এবার আপনারা মসজিদের বারিন্দার দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন মসজিদের অন্দরমহলের দৃশ্য। নিঃসন্দেহে এটি শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল জায়গা। এবার কলোনির এই বিল্ডিংয়ের নিচতলাটি আমরা ক্লোজ করে দেখাচ্ছি, কারণ এখানে আমার চাচা থাকতেন। আর তার সামনে আরেকটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, যার দোতলায় ঠিক এই জায়গাটাতে আমার বন্ধু জাহিদ থাকতো। আর এই বিল্ডিংয়েরই ঠিক পেছন সাইডেই ডান পাশের ঠিক এই বিল্ডিংয়ের 5 তলাতেই আমার আরেক বন্ধু ইমরান থাকতো। আর এই বিল্ডিংটার 4 তলায় আমার আরেক বন্ধু রাশেদুল ইসলাম থাকতো। এই জায়গাগুলো এখনও আমাকে বেশ আকৃষ্ট করে। অনেক এসেছি এই বাসাগুলোতে। এবার উপর থেকে কলোনির মিডল পজিশনের দৃশ্য ভিডিও ফুটেজে ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর, যা চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন সবুজের বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন বন জঙ্গল থেকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল সাদা এই অট্টালিকাগুলো। এই রাস্তাটি হচ্ছে কলোনির প্রায় শেষ প্রান্তের রাস্তা। আমি নিজ ইচ্ছায় খুব একটা এদিক দিয়ে চলাফেরা করতাম না, কিন্তু আমার বন্ধু রাশেদুলের খুব প্রিয় একটা রাস্তা ছিল এটি, যে কারণে ও আমাকে এখানে নিয়ে আসতো আর হেঁটে হেঁটে গল্প করত। আমি আর রাশেদ এখানে হেঁটে হেঁটে আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কথা শেয়ার করতাম এবং কোনো সমস্যায় পড়লে দুজনকে পরামর্শ দিয়ে সমাধান করার চেষ্টা করতাম। এটি অফিসার্স ক্লাব। এই ক্লাবের ঠিক দোতলায় আপনারা যে
জানলাটি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য ক্রিকেট খেলা দেখেছি আমরা টেলিভিশনের মাধ্যমে। যদিও এখানে আমাদের খেলা দেখার কোনো প্রকার অনুমতি ছিল না, যেহেতু আমরা ছাত্র ছিলাম, তবুও বিশেষ ক্ষমতা দেখিয়ে আমরা খেলা দেখেছি। আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে বিকেলে আমি, জাহিদুল, সায়েম অসংখ্য আড্ডা দিয়েছি এবং ছবি তুলেছি সেই আগেকার দিনের ক্যামেরা দিয়ে। এখন এই জায়গাটায় এসে সেই সময়ের কথা মনে পড়ে গেল। আমার পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অফিসার্স ক্লাবের মাঠ। এই মাঠেও আমরা অনেক বন্ধু ক্রিকেট খেলেছি। আমাদের ক্রিকেট খেলার মাঠ যদিও দুটো ছিল, তারপরেও আমরা স্কুলের বা কলেজের যে মাঠ ছিল সেই মাঠের চাইতে এই অফিসার্স ক্লাবের মাঠেই বেশি খেলেছি। এখানে বেশ কিছু টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে যে ব্যাডমিন্টনে দেখতেছেন, এখানে ব্যাডমিন্টনও আমরা খেলেছি। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা ওই এক্সারসাইজ করতাম সকালবেলা বা বিকেলবেলা, রাত্রেও অনেক সময় এক্সারসাইজ করতাম। সেই এক্সারসাইজ কিন্তু এই মাঠটাতেই বেশিরভাগ আমরা করেছি। মানে আমাদের বিচরণ সব মাঠেই ছিল, সব জায়গাতেই ছিল, এবং কি বাসার ছাদেও ছিল, যে কোনো বিল্ডিংয়ের ছাদেও ছিল। আর এখন আসি আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করার জন্য, সেটি হচ্ছে আমার পেছনে যে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি কিনেছি। কিন্তু কখনো স্বপ্নে ভাবি নাই যে আমি মোটর সাইকেল চালাতে পারবো। কারণ আমি যখন শুনেছি যে মোটর সাইকেলটি চালাতে গেলে 4 হাত পায়ের কাজ করতে হয়, চোখের কাজ করতে হয়, মস্তিষ্কের কাজ করতে হয়, কান দিয়ে কাজ করতে হয়, এই কথা শুনে আমি বলেছি এত কাজ একসাথে আমার পক্ষে করা সম্ভব না, অতএব আমি মোটর সাইকেল চালাবোই না। কিন্তু এই স্বপ্নটাই সত্যি করছিল ইমরান জাহিদ জেমস। তাকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দুঃস্বপ্ন এবং দুঃসাধ্য যে জিনিসটা, সেটা সে পূরণ করেছিল। কিভাবে, সেই গল্পটা আমি আপনাদেরকে একটু বলি। সেটি হচ্ছে, ইমরানের মামা সম্ভবত নাম আরিফ, উনি সুদূর কুষ্টিয়া থেকে এই জামালপুরে এসেছিলেন তার একটা লাল রঙের মোটর সাইকেল নিয়ে। সম্ভবত সেটি 100 সিসি হতে পারে, কোন ব্র্যান্ডের জানি না, লাল রঙের একটা গাড়ি। সেই গাড়িটা যখন তার মামা নিয়ে আসে, তখন ইমরান আর আমি এশার নামাজ পড়তে গিয়েছিলাম সেই মসজিদে নামাজ শেষ করার পর ইমরান আমাকে বলতেছে, দোস্ত চল, মামা মোটর সাইকেল নিয়ে আসছে, আমরা মোটর সাইকেল একটু ঘুরি। তো আমার তো আবার মোটর সাইকেলে মানে বসে ঘোরার খুব শখই ছিল, তার ভিতরে প্রচণ্ড গরম। তো দোস্ত চল যাই। তো যখন গেলাম, ও বাসা থেকে মোটর সাইকেলের চাবি নিয়ে এসে যখন মোটর সাইকেল স্টার্ট করবে, এই সময় আমাকে বলছে, আচ্ছা আলমগীর, তুই তো বোধহয় মোটর সাইকেল চালাতে পারিস না, না? আমি বললাম যে না, আমি চালাতে চাইও না রে বাবা, এটা এত কিছুর ভাষণ, এটা আমার মাথায় ধরে না। কোনো ব্যাপার না, তোরে আধা ঘন্টার ভিতরে আমি মোটর সাইকেল চালানো শিখতেছি, তুই এখনও মোটর সাইকেল চালানো শিখিস, এটা কথা হলো? আমি বললাম, না রে ভাই, আমি হাত পা ভাঙতে চাই না, আর এত কাজ আমি একসাথে করতে পারবো না মোটর সাইকেলে, 4 হাত পায়ে নাকি কাজ করতে হয়, এটা আমার দ্বারা সম্ভব না। তো বলছিল, তুই ভয় করিস না, আমি আছি, চল। তো ও নিয়ে আসছিল, নিয়ে আসা ও যে আধা ঘন্টা বলছিল, আসলে আধা ঘন্টাও লাগে নাই। আমি আশ্চর্য হয়ে গেছি, অনলি 25 মিনিটস সময় লাগছে আমাকে মোটর সাইকেল ড্রাইভিংটা শেখাতে। এবং সেই ঐতিহাসিক যে জায়গা যেখানে আমি এই মোটর সাইকেলটা শিখছিলাম বা ইমরান আমাকে শিখিয়েছিল, সেই জায়গাটিতেই আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাতেই ইমরান জীবনে প্রথম আমাকে মোটর সাইকেল ড্রাইভিংটি শিখিয়েছিল। এবং সেই শেখার থেকেই আজকে অনুপ্রাণিত হয়ে, এবং আমি পারবো, এই যে বিশ্বাসটা সে আমার ভিতরে অর্জন করে দিয়েছিল এবং হাতে কলমে দেখিয়ে দিয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে আজকে মোটর সাইকেল কেনা এবং সেই মোটর সাইকেল আমি চালাচ্ছি। যদি এই স্বপ্নটা বা ও হাতে ধরে আমাকে না শেখাতো বা আমাকে বাস্তবতার সাথে ও না দাঁড় করাতো, তাহলে আমি জীবনে নিয়তি করছিলাম যে মোটর সাইকেল আমি চালাবো না। খুবই আন্তরিকভাবে সে আমাকে ড্রাইভিং সিটে বসায়, সে পিছনে ছিল থেকে 2 হাত দিয়ে চেপে তারপরে আমাকে সব কিছু দেখাই দিছে। আমি আশ্চর্য হয়েছিলাম ওর এই শেখানোর সিস্টেমটা দেখে। সে মাত্র 25 মিনিটে আমাকে মোটরসাইকেলটা চালানো শিখিয়েছিল। তো আমার এই ড্রাইভিং জীবনে যেহেতু হাতে খড়িটা ওই ইমরানের দ্বারাই, এই ইমরানই আমার এই ড্রাইভিং জীবনের সর্বপ্রথম ওস্তাদ বা গুরু। ও যেমন কুষ্টিয়ার আকাশে একটি নক্ষত্র, তেমনি আমার জীবনেও একটা নক্ষত্র হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। সেই দোস্ত ইমরান, তার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ভালো যেন থাকে, সুস্থ যেন থাকে, এই কামনায় সবসময় থাকবে। এই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগ। সময় স্বল্পতার জন্য আসলে অনেক কিছুই আমি তুলে ধরতে পারিনি। জীবন জীবিকার তাগিদে আমাদেরকে অনেক দূর
চলে যেতে হয়। তাই অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আমাদের প্রিয় সেই জায়গাগুলোতে, প্রিয় সেই মানুষগুলোর কাছে সময় দিতে পারি না। জীবন একটা সংগ্রামী জায়গা, যেখানে প্রতিনিয়তই আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। প্রতিটি সময় এবং মুহূর্তকে অনেক গুরুত্ব দিতে হয়। দেখা যায় কোনো একটা জায়গায় যদি আমরা একটু খামখেয়ালি করি, তাহলে এর জন্য বড় ধরনের মাসুল আমাদেরকে দিতে হয়। জীবন যত এগোচ্ছে ততই আমাদের ঝামেলা বেড়েই যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামীতে, যদি অন্য কখনো সময় আসি তাহলে আপনাদেরকে আবার এই কলোনিটাকেই ভালোভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভ প্রত্যাশায়। খোদা হাফেজ।